প্রতিটি গর্ভধারণই হোক পরিকল্পিত, নিরাপদ এবং আনন্দের, এই প্রত্যাশাকে প্রাপ্তিতে পরিণত করবার প্রয়াস থেকেই এসএমসি আয়োজিত গর্ভকালীন স্বাস্থ্য ঝুঁকি ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান পুষ্টি আলাপ। আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর ফেরদৌসী বেগম, সাবেক প্রেসিডেন্ট OGSB, এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন তসলিম উদ্দিন খান, ম্যানেজিং ডিরেক্টর এবং CEO এসএমসি। স্যার এবং ম্যাডাম, আপনাদের দুজনকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই আয়োজনে সময় দেবার জন্য। প্রথমেই ম্যাডাম, আপনার কাছে জানতে চাইছি যে গর্ভবতী মায়েদের অপুষ্টির প্রধান কারণ, পরিণতি এবং স্বল্প এবং দীর্ঘমেয়াদী এর প্রতিকার কি হতে পারে? প্রথম কথা হচ্ছে অপুষ্টির কারণ কি। এখন অপুষ্টির বিষয়ে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে যে আমরা সারা জীবন অপুষ্টি বলতে বুঝিয়েছি কম পুষ্টি, তাই না, যে ওজন কম, নানান কারণ আছে। আর আরেকটা এখন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ওবেসিটি, স্থূলকায়িতা। সেটাও কিন্তু অপুষ্টি, অতিরিক্ত পুষ্টিও কিন্তু ভালো নয়। সঠিক রকম খাবার খাওয়া, আমার সামনে অনেক খাবার আছে কিন্তু আমি কেউ জানি না যে এক্স্যাক্টলি আমাকে কোন ধরনের খাবার খেতে হবে কিংবা খাবারটা কীভাবে প্রিপেয়ার করতে হবে। এটা গেল এক, এটা খাবারের বিষয়। আর একটা থাকতে পারে যে মানুষটারই কোনো অসুবিধা আছে, যেমন গ্যাস্ট্রিকের সমস্যা আছে অথবা তার অন্ত্রে কোনো অসুবিধা আছে, অন্য লিভারের ডিজিজ আছে, তো সেই জিনিসগুলোতে উনি খেতে পারেন না। তো সুতরাং এগুলোর অনেকগুলো কারণ আছে এবং আমরা পুষ্টিকে দুই ভাগে দেখি। একটা হচ্ছে আমরা বলি ম্যাক্রো অ্যান্ড মাইক্রো, যেমন আমরা খাদ্যের কথা যখন বলি তখন বলি প্রোটিন, তাই না, মানে আমিষ, শর্করা, ফ্যাট, এই ধরনের। কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট বলে কিছু কথা আছে, ছোট ছোট জিনিস, যেমন আয়রন, জিঙ্ক, নানান ধরনের ভিটামিন। এখন এর থেকে উত্তরণের উপায় হলো ভালো করে খাবার খাওয়া, জেনে নেওয়া যে কোনটা খেতে হবে। আমি আমার কাছে যখন পেশেন্টরা আসে সবসময় বলি যে আপনাদের সকলের কিন্তু স্কুলে, কারণ আমাদের অলমোস্ট অল মহিলারা এখন এডুকেটেড, ক্লাস 4 থেকে ব্যালেন্সড ডায়েট চলে এসেছে আমাদের সিলেবাসে। তো সুতরাং কিন্তু এই নামগুলো জানে। তো আমরা বলি যে আপনি যখন পড়েন তখন কি শুধু পড়ার জন্য পড়েন না, শিখেন। সুতরাং আপনাকে সব কিছু পরিমাণ মতো খেতে হবে। এগুলো একটা। আর একটা হচ্ছে আমাদের কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট সার্ভে হয়েছে বাংলাদেশে। সেখানে দেখা গেছে যে আমরা আগে মনে করতাম যে আমাদের বোধহয় 70% আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, কিন্তু এখন দেখতে পাচ্ছি সেটা মাত্র 30%। এখন ভিটামিন A, আয়োডিন, জিঙ্ক, ভিটামিন B, এরকম আরও কিছু অপুষ্টি ঘাটতি চলে এসেছে। তো এগুলো এখন প্রধান হয়েছে, সেগুলোর প্রতিকার দরকার। অনেক অনেক ধন্যবাদ। স্যার, আপনার কাছে জানতে চাইছি যে প্রসব পরিকল্পনা এবং প্রসবকালীন যে পরিচর্যা, সেই সার্বিক পরিচর্যা বিষয়ে যদি একটু বলতেন। প্রসব পরিকল্পনাটা একটা সমন্বিত ব্যবস্থা, কিন্তু একটা ইট ইজ এ ভেরি ভাইটাল পার্ট। একজন ওমেন অফ রিপ্রোডাক্টিভ এইজ, যেটা তার জীবনের সব থেকে একটা ইম্পর্টেন্ট ঘটনা কিন্তু প্রসব, এবং এটাকে আমরা নিরাপদ করতে চাই, এটা হলো সব থেকে বড় কথা। তো এই প্রসবটি নিরাপদ করা, এটা একটা আনন্দের বিষয় পরিবারের জন্য। এই আনন্দের বিষয়টাকে আনন্দেও থাকুক, এখানে কোনো বেদনা বা দুঃখবোধ না আসুক, কোনো দুর্ঘটনা না ঘটুক, সেই জন্য একটা সমন্বিত পরিকল্পনা দরকার। কীরকম পরিকল্পনা দরকার? আমরা বলি যে স্বাস্থ্য সেবা প্রদানকারী মোস্ট অফ দ্য টাইমে আমরা চেষ্টা করব গ্র্যাজুয়েট ডক্টর যারা আছেন, মেডিকেল ডক্টর, তাদের মাধ্যমে। সেটা যদি সম্ভব না হয়, অ্যাটলিস্ট প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা দানকারী যারা প্যারামেডিক্স আছেন তাদের মাধ্যমে এই 4টা ANC সার্ভিস নিতে হবে। প্রসব পূর্ব সেবা যেটা, এই 4টা ANC সার্ভিস নিতে হবে কমপক্ষে। আমরা WHO বলে 8টা, আমরা বলি কমপক্ষে 4টা, নিদেন পক্ষে 4টা হোক। এইটা একটা দিক। এইটা কিন্তু নিতে গেলে পরিবারের অন্যান্যদের সহায়তা দরকার হবে, তার একার পক্ষে সম্ভব না কিন্তু সেটা। এই জন্য আমি যেটা বলেছি সমন্বিত ব্যবস্থা। তারপরে তার একটা পরিকল্পনা রয়েছে, কিন্তু কি পরিকল্পনা? সে এইটা যে যাবে, সে কোথায় যাবে সেন্টারটা, সেই সেন্টারটা স্বাস্থ্য ব্যবস্থার জন্য কোনো এক জায়গায় তো যেতে হবে যার মাধ্যমে ANC সার্ভিসটা পাবে, এবং একটা সেন্টারের সাথে তার কমিউনিকেশন থাকবে, এমনকি প্রোভাইডারের সাথেও কমিউনিকেশন পরিবারের সদস্যদের, যে এই সেন্টারে এবং এই প্রোভাইডারের কাছে গিয়ে স্বাস্থ্যসেবাটা পাবে।
তার সাথে সাথে দরকার একটা ট্রান্সপোর্টেশন কিন্তু এরকম না যে একটা মেকানাইজড ট্রান্সপোর্টেশনই থাকতে হবে, সেটা একটা রিক্সা ভ্যানও হতে পারে, কিন্তু তার একটা ট্রান্সপোর্ট এমার্জেন্সি হতে পারে, রাত্র 3টার সময় দেখা গেল তার এমার্জেন্সি হয়ে গেছে, যাতে করে সে স্বাস্থ্যসেবা কেন্দ্রে যেতে পারে। কিছু টাকা সংগ্রহ করে রাখতে হবে, কেন যে কোনো প্রেগন্যান্সি রিলেটেড, যখন ডেলিভারি রিলেটেড কিছু অর্থ কোনো একটু বেশি লাগতে পারে, কম লাগতে পারে, কিন্তু এই যে অর্থের একটা প্রয়োজন হবে, এই প্রয়োজনটা যাতে মিটাতে পারে। তাকে পরিবারের অন্যান্য সবাই সহায়তা করবে যাতে ব্যালেন্সড ডায়েট সে খেতে পারে, একটু বেশি করে খেতে পারে। তার জন্য বিশ্রামের সুযোগ দিতে হবে, সেই কাজটাও কিন্তু তার করে দিতে হবে। তারপরে যে জিনিসটা হলো, বিশেষ করে তার প্রেগনেন্সিটাকে যদি স্বাস্থ্যসেবা প্রদানকারী মনে করে ঝুঁকিপূর্ণ, তাহলে আরও বেশ কিছু প্রিকশন আছে, এগুলো তো নিতেই হবে। তার ব্লাড একটু দেখে রাখা, আজকাল এনআইডি কার্ডে পাওয়া যাবে, সেটা তো ভালো, কিন্তু ওই ব্লাড একই গ্রুপের কোনো ডোনার আগে থেকে একটু ঠিক করে রাখতে হবে, যাতে করে এই ব্যবস্থাটা করা যায়। এই যে সমন্বিত ব্যবস্থা, এই ব্যবস্থা যদি করা যায়, একজন মা কিন্তু অপেক্ষাকৃত ঝুঁকিমুক্ত থাকবে এবং তার মাতৃমৃত্যু হওয়ার সম্ভাবনা কম থাকবে। তার যে শিশু অনাগত, সেখানেও শিশুরও ঝুঁকি অনেক কমে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনেক কিছু জানলাম, আমার মনে হয় যে দর্শকরা উপকৃত হয়েছেন। ম্যাডাম, আপনার কাছে আবার আসছি। গর্ভধারণ বিষয়টাই একটা আনন্দের বিষয় এবং এটা নিরানন্দের কারণ হোক, এটা আমরা কেউই চাই না, অথচ বাংলাদেশে দেখা যায় যে নিরানন্দের কারণ হচ্ছে, মারা যাচ্ছে। তো এইটা প্রতিরোধ করা কিভাবে সম্ভব? আচ্ছা, প্রথমে আমি কথা বলি যে আমরা যে ডাক্তারি শাস্ত্র পড়ি এবং সেখানে প্রেগন্যান্সির যে চ্যাপ্টারটা শুরু হয়, সেখানে কথাটা এইভাবে বলা হয় যে প্রেগন্যান্সি ইজ এ ফিজিওলজিক্যাল কন্ডিশন, মানে এটা একটা জীবনবৃত্তের একটা অংশ। তাই না? যেরকম আমরা পানি খাই, ভাত খাই, খাবার খাই, ঘুমাই, সন্তান ধারণ এবং সন্তান প্রসবও একটা শরীরবৃত্তীয় জিনিস। বাট দিস ইজ এ পোটেনশিয়ালি প্যাথোলজিক্যাল কন্ডিশন, যে কোনো সময় এটা জীবনের ঝুঁকি হয়ে যেতে পারে। সুতরাং এই ব্যাপারটা সবাইকে বুঝতে হবে, কারণ এই প্রক্রিয়াটা সহজ নয়। ঠিক আছে? তো সুতরাং সবাইকে সেভাবে প্রস্তুতিটা নিতে হবে, কিছুই নয়, তাই না? আমরা চাই এবং আমরা উই ক্যান এনশিওর সেফ ডেলিভারি, কিন্তু আমাদের যে সমস্ত সুযোগ সুবিধার কথাগুলো বলেছি আমরা, যে মিনিমাম 4 থেকে 8 বার, অথবা ডাক্তার যতবার বলবেন, কারণ সবাই একরকম নয়, ততবার অ্যান্টিনেটাল কেয়ার নিতে হবে। শুধু নেয়া না, এটা করা, আমি ওষুধ খেতে বলছি, আপনাকে বিশ্রাম নিতে বলছি, সেগুলো যেন করা হয়। তারপরে সেটা হচ্ছে যে আপনার প্রসব, আমরা বলি হাসপাতালে প্রসব করান। আমাদের দেশে এখনও 30 জন মা কোনো ডাক্তার কিংবা স্বাস্থ্যকর্মীর টাচে আসে না, একবারও ওনারা অ্যান্টিনেটাল কেয়ার নেন নাই। আর প্রসব সেবাও তাই, প্রায় 35% এখনও, 35% এখনও বাড়িতে ডেলিভারি করান। আমাদের কথা হলো যে বাবা, হাসপাতালে আসুন, আপনার যা চাহিদা জোর করে বলুন যে আমি নর্মাল ডেলিভারি চাই কিংবা এটা চাই, কিন্তু বলুন, আপনি দাবি করেন, সে কথাটা বুঝিয়ে বলেন। 1 2 নম্বর হলো, হাসপাতালে ডেলিভারি হলে যেটা হবে সেটা হলো যে স্বাস্থ্যকর্মী ওখানে প্রস্তুত, যা যা ওনাকে বাঁচানোর জন্য, ওনার সেবা দেওয়ার জন্য লাগে, সব কিছু হাতের কাছে আছে, তাই না? রাত 3টার সময় যদি কোনো একজন মহিলা প্রত্যন্ত গ্রাম থেকে রওনা দেয়, তাহলে সম্ভব, এটা বোঝা যায় ইজিলি যে উনি জীবিত অবস্থায় হাসপাতালে এসে পৌঁছাতে পারবেন না। কারণ আমরা বলি যে ব্লিডিং যদি শুরু হয়, মাত্র 2 ঘন্টার সময় আছে আমাদের হাতে, উনি ততক্ষণে গাড়ি কেবল জোগাড় করতে পারেন নাই। সুতরাং প্রস্তুতিগুলো শুরু হবে ইভেন বিফোর প্রেগনেন্সি। আমরা সেই জন্য বলি শুধু অ্যান্টিনেটাল কেয়ার নয়, প্রি প্রেগনেন্সি কেয়ার। আপনি গর্ভবতী হওয়ার আগে জেনে নিন যে আপনি ফিট কিনা, আপনার কোনো কিছু সংশোধন দরকার আছে কিনা, কিংবা এখনই নেবেন না দেরি করে নেবেন। যেমন আমরা একটা বলি বার্থ ইন্টারভাল, তাই না? আমরা বলি 2 থেকে 5 বছরের ভিতরে, 2 বছরের থেকে আগে নিয়েন না, আমরা চাই 5 বছরের মধ্যে যদি আপনি আরেকটা বাচ্চা নেন, নিয়ে নেবেন। এই যে তথ্যগুলো, এগুলো স্বাস্থ্যক্ষেত্রে না আসলে নেওয়া যাবে না, 1 নাম্বার। 2 নম্বর হলো, ভাইয়া বলেছেন যে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর কাছে সেবা নিতে হবে, কিন্তু তার ভিতরে একটা কথা আছে, অ্যান্টিনেটাল কেয়ার অন্তত একজন ডাক্তারের তত্ত্বাবধানে হতে হবে, একটা হাসপাতালে আসতে হবে। কারণ আপনি টেস্টগুলো, আপনি ব্লাড গ্রুপ আপনি কোথায় করবেন যদি আপনার একটা হসপিটাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রে না আসেন, অথবা ডাক্তারের কাছে না আসেন? তো সুতরাং এইগুলো কথা কিন্তু ইনবিল্ট। আপনি হাসপাতালে আসলেই যে কোনো সেবা কেন্দ্রে যান, স্বাস্থ্যকর্মীর কাছে যান, এগুলো কিন্তু জানা আছে, সবার করতে হবে। সুতরাং কাজগুলো আমাদের করতে হবে। সুতরাং এইটা আমরা যেটা বলি সেটা হলো যে, যেমন আমাদের স্বাস্থ্যকর্মী যারা আছে, উই আর রেডি টু সার্ভ। বাংলাদেশে যথেষ্ট পরিমাণ লোকজন আমরা রেখেছি সব জায়গায়, কিন্তু আপনাদেরকে আসতে হবে। 1 নাম্বার, আসার পরে আমরা যে কথাগুলো বলছি সেগুলো শুনতে হবে। এখানে কিন্তু শুধু ডাক্তার আর রুগী নয়, পরিবার,
পরিবারের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকের দায়িত্ব আছে মাকে নিরাপদ প্রসব এবং প্রেগন্যান্সি যাতে নিরাপদ থাকে সেই জন্য। কারণ নিরাপদ মাতৃত্ব নারীর অধিকার। যারা আমরা এটা করতে সহযোগিতা করছি না তারা তাকে বঞ্চিত করছে। স্যার, আপনার কাছে একই বিষয়ে যেটা ম্যাডাম বললেন যে প্রাতিষ্ঠানিক প্রসবের গুরুত্ব এবং গর্ভকালীন যে পরিচর্যা, সেই বিষয়টি আরও একটু জানতে চাচ্ছি এবং সেই সাথে জানতে চাচ্ছি যে এই গুরুত্বটা যাদের জন্য প্রয়োজন, যাদের উপলব্ধির প্রয়োজন, তাদেরকে পৌঁছে দেয়া, যে এই গুরুত্বটা কতখানি প্রয়োজন সেটা কিভাবে পৌঁছে দিলে আরও বেশি করে পৌঁছে দেয়া যায় এবং তারা কেন পৌঁছানোর পরও গুরুত্বটা বুঝতে পারছে না। শুনেন, এইটাই তো আমাদের আজকের এই টক শো, তো এই কারণে আমরা পুষ্টির সেবার কথা যেমন বলছি, তার সাথে সাথে কিভাবে এই প্রাতিষ্ঠানিক ডেলিভারিটা করতে হবে এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারি কেন গুরুত্বপূর্ণ সে বিষয়ে আলোচনা করছি। দেখেন, আমাদের মাতৃমৃত্যু যেটা হয়, দুটো মেজর রিজন আছে। তার মধ্যে একটা পোস্টপার্টাম হ্যামারেজ, আরেকটা হলো অ্যাক্লামশিয়া। এই যে পোস্টপার্টাম হ্যামারেজ যেটা হয়, সেইটার ক্ষেত্রে আপনি যদি সেন্টারে হয় ইমিডিয়েটলি, উনি কিন্তু আরেকটা কথা খুবই ইম্পর্টেন্ট বলেছেন যে 2 ঘন্টার বেশি যদি এরকম ব্লিডিং শুরু হয়, হ্যামারেজ শুরু হয়, তাহলে কিন্তু 2 ঘন্টার বেশি সার্ভাইভ করা অনেক ক্ষেত্রেই ডিফিকাল্ট হয়। তো সেখানে কি সেন্টারে থাকলেই তাড়াতাড়ি তারা একটা ব্যবস্থা নিতে পারে এবং সে অনুযায়ী তাকে সেভ করতে পারে। কিন্তু হাউজহোল্ড লেভেলে ডেলিভারি হলে এবং সেইটা কিন্তু অপেক্ষাকৃত প্রশিক্ষিত না এরকম যদি প্রোভাইডার এই কাজটি করে, সে তো বুঝতেও পারবে না কখন এমার্জেন্সি হবে। এমার্জেন্সি হলো তার সাথে সাথে তার তো সেই অ্যারেঞ্জমেন্টই নাই, তার তো মেন্টাল সেট আপ ওই ফ্যামিলির যে আমার বাসায় প্রসব হবে, সেই অ্যারেঞ্জমেন্ট করা, ট্রান্সপোর্ট করা, তারপরে সেন্টারে নিয়ে যাওয়া, সেটা দূরে হতে পারে, পথটা দুর্গম থাকতে পারে, টোটাল মাকে আমরা ঝুঁকির মধ্যে ফেলে দেই। এই জন্য আমরা বলি এটা ইউনিভার্সাল হওয়া উচিত, অর্থাৎ প্রতিটি প্রেগনেন্ট মা, দেখেন এইটা একটা রিপ্রোডাক্টিভ একটা রাইট, কিন্তু অধিকার। এই অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে একজন মা মারা যাবেন, হয়তো আপনি একটু পরে বলবেন, বাংলাদেশে 1 লক্ষ শিশু যেটা লাইভ বার্থ হয়, অর্থাৎ জীবিত সন্তান জন্মগ্রহণ করে, তার মধ্যে 136 কিন্তু মা মারা যায়। আমরা তো চাই যে একটা মাও মারা না যাক এবং এখানে মার যথাযথ পুষ্টি পায় এবং তার কোনো নিউট্রিশন, মাইক্রোনিউট্রিশন ডেফিসিয়েন্সি না থাকে। এইগুলো কিন্তু সবই পূর্বশর্ত একটা মা সুস্থ থাকবে এবং একটা সন্তান সুস্থ জন্ম দেবে সেই জন্য। ম্যাডাম, আপনার কাছে আবার আসছি, প্রসবকালীন সময়ে খিঁচুনি এবং প্রসব পরবর্তী রক্তক্ষরণ মাতৃমৃত্যুর একটা অন্যতম কারণ, এবং এক্ষেত্রে পুষ্টিটা কি ধরনের পুষ্টি এই বিষয়টা কমাতে পারে? পুষ্টি মানুষকে শক্তি দেয়, তাই তো, সুস্বাস্থ্য যেটাকে বলি আমরা, এবং সেটা থেকে যেটা করা হয় একজন মানুষের সহ্য করার ক্ষমতা অনেক বেশি থাকে, তাই না? তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যদি প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশন হয়, এবং এটা প্রমাণিত সত্য যে যাদের আন্ডার নিউট্রিশন আছে, মানে অপুষ্টিতে যারা ভুগছেন, কম অপুষ্টিতে যারা ভুগছেন, তাদের ভিতরে এই জটিলতাগুলো বেশি হয়। এবং 2 নম্বর হলো, যদি জটিলতা হয় তাহলে তাদের সহ্য করার ক্ষমতা কম থাকে, তাই না? এমনি এটা কিন্তু একদম ফ্যাক্ট যে প্রিএক্লাম্পসিয়া পোর সোশিও ইকোনমিক কন্ডিশন, আমরা বলি লো সোশিও ইকোনমিক কন্ডিশনে যেখানে হয়, আর্থসামাজিক অবস্থা যাদের একটু ভালো নয়, তাদের ভিতরে কিন্তু এই রোগগুলো বেশি হবে এবং তারা ভালনারেবল থাকবেন। এবং এটা এখন উইমেন্স 2 ট্রায়াল চলতেছে দুনিয়াতে, সেখানে দেখা যাচ্ছে অ্যানিমিয়ার সাথে প্রিপিএইচের, মানে পোস্টপার্টাম হ্যামারেজ যেটাকে বলি আমরা, সেটা সরাসরি সম্পর্ক, এবং সেইভাবে আমরা প্রস্তুতিও নিচ্ছি। মানে একজনের হলো কি ব্লিডিং হওয়া শুরু হয়েছে, তাই না? তো এখন যদি কারো যথেষ্ট হিমোগ্লোবিন থাকে এবং তার রক্ত ভালো থাকে, তাহলে সে অন্তত 5 ঘন্টা ফাইট দিতে পারবে। কিন্তু যার অ্যানিমিয়া, রক্তশূন্যতা, যে অপুষ্টিতে ভুগছে, উনি 1 ঘন্টা হয়তো সেই যুদ্ধটা করতে পারবেন না জীবনের সাথে। এইটা হলো পুষ্টিটা, হচ্ছে প্রস্তুতি এটার জন্য। এবং আমরা বলি যে পুষ্টি হচ্ছে প্রথম পদক্ষেপ একটা যে কোনো মাতৃমৃত্যু ঠেকানোর জন্য। এবং অন্য যে কারণগুলো আছে, যেমন ধরেন আমরা বলি বাধাগ্রস্ত প্রসব কিংবা সেপসিস, অ্যানিমিয়া, প্রত্যেক সাথে পুষ্টি জড়িত। যার পুষ্টি ভালো থাকবে সেগুলো আইদার হবে না, অথবা যদি হয়েও যায় সে অনেকক্ষণ লড়াই করতে পারবে।
অনেক ধন্যবাদ। আমার মনে হয় যারা এই মুহূর্তে গর্ভধারণের পরিকল্পনা করছেন বা অলরেডি করে ফেলেছেন তাদের অনেক বেশি উপকারে আসবে আপনি যা বললেন, এবং তারা সচেতন হবে। আরেকটা কথা আমি বলি, সেটা হলো যে আমি যখন ডাক্তারি পাশ করেছি, সে 81-এ আমি ডক্টর হয়েছি এবং 92-তে আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি, তখন থেকে বোঝা শুরু করেছি যে এই মিথস্ক্রিয়াগুলো যে একটার সাথে একটা কিভাবে, পুষ্টির সাথে কিভাবে মানুষের জীবনের লাইফ জড়িত থাকে। তো তখন আমাদের মাতৃমৃত্যু ছিল হচ্ছে 500 পার 100,000, যেটা উনি বলছেন, অনেক বেশি। বছরে প্রায় 30,000 মা মারা যেতেন। তো সেই হাহাকার কিন্তু এখন নাই। আমরা দেখি এখন 4,000 মা মারা যায়, কিন্তু তারপরে 4,000 মা মারা যায়। আমাদের কাছে মনে হয় 30,000 থেকে 4,000 তো কমিয়ে আনতে পেরেছি। কেমন করে কমিয়েছি? এবং তার একটা এক্সাম্পল হচ্ছে বাংলাদেশের মানুষের পুষ্টির অবস্থা এখন অনেক ভালো হচ্ছে, অনেক বেশি সচেতন, অনেক সচেতন হয়েছে, মানুষ বুঝেছে কিভাবে খাবারগুলো খেতে হবে। কিন্তু উন্নতির তো শেষ নাই, আমাদের আরো উন্নতি করতে হবে, আমাদের আরো ভালো করতে আরো হবে। ভালো। ধন্যবাদ স্যার। আপনার কাছে জানতে চাইছি যে গর্ভকালীন সেবা এবং গর্ভস্থ শিশুর পুষ্টি কিভাবে নিশ্চিত করা যায় এবং এক্ষেত্রে এসএমসির ভূমিকাটা কি? জি, আমি আপার সাথে একটু সাপ্লিমেন্ট করি। এই যে কথাটা বললেন না, এর মধ্যে আছে বাংলাদেশে 18%-এর মতো প্রেগনেন্ট মা তার শিশু যে জন্ম দেয় সেটা প্রিটার্ম বার্থ হয়, অর্থাৎ তার যে ম্যাচুরিটি হওয়ার কথা সেটা হলো না, এবং 2.5 কেজি ওয়েট যেটা হওয়ার কথা সেটা কিন্তু ওই শিশুর হয় না। যদি 2.5 কেজির নিচে হয় তাহলে কি হয়? দেখেন, ও কিন্তু ম্যালনারিশ ওই শিশুটি, এবং এই যে শিশুটি ম্যালনারিশ তার কনসিকোয়েন্স কিন্তু সারা জীবন বয়ে বেড়াবে। সে যখন শিশুটি অ্যাডাল্ট হবে এবং তখনও তার হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তার মধ্যে ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং ওই শিশুটি যদি অ্যাডোলেসেন্ট অবস্থায় আবার বিয়ে হয়ে যায় তার, সে যদি মেয়ে হয় তাহলে কিন্তু আবার সে ম্যালনারিশ সাইকেল, ইটস এ ভিসাস সাইকেল, একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে যায়। এই যে অ্যাডোলেসেন্টের বিয়ে হলো তার মধ্যে আবার একটা বড় অংশ প্রেগনেন্ট হয়ে যায়। তো সেইটা তো আছেই, সেইটার সাথে যদি পুষ্টিহীন অবস্থায় থাকে তাহলে কি হবে? তো এই সমন্বিতভাবে এসএমসি এই যে দুষ্ট চক্র এটা ভেঙে ফেলার চেষ্টা করছে বিভিন্নভাবে। প্রথমত যে কাজটি করছে নলেজ ক্রিয়েশন। আমরা বলি STSP, হেলদি টাইমিং অ্যান্ড স্পেসিং অফ প্রেগনেন্সি, অর্থাৎ আমরা বলি 18 বছরের আগে বিয়ে না, 20 বছরের আগে সন্তান না। এগুলো কিন্তু সব গবেষণার রেজাল্ট যে 20 বছর আগে যদি সন্তান হয়, আপা আরও ভালো বলতে পারবেন, সেখানে মাতৃমৃত্যু শিশু মৃত্যুর হার বেশি। আবার 35 বছরের পরেও যদি সন্তান হয় সেখানেও কিন্তু মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু বেশি। তো এই তথ্যগুলো আমরা সবাইকে দেই, অ্যাওয়ারনেস ক্রিয়েট করি। যেখানে আমাদের কর্মসূচি আছে প্রায় 114টা উপজেলা, সেখানে কিন্তু আমরা সেন্টারে ডেলিভারির ব্যাপারে মোটামুটি মাইন্ডসেট করে অনেক উন্নতি হয়েছে সেখানে। আরও ওইটা আমরা এনশিওর করার চেষ্টা করি নলেজ ক্রিয়েশনের, বারবার তাদের কাছে গিয়ে। ওই সব জায়গায় আমাদের প্যারামেডিক্স রয়েছে, তারা অ্যাটলিস্ট 4টা সেবা দেয়, কিন্তু আমরা বলি কমপক্ষে ডক্টরের কাছে কিন্তু একবার সেবা দিতে হবে, তাহলে ডক্টর আরও হেল্প করতে পারবে তাকে। কিন্তু একজন গরিব মহিলা গ্রামে থাকে, সে তো হয়তো গ্রাজুয়েট ডক্টরের কাছে অ্যাক্সেসিবিলিটি নাই, সেক্ষেত্রে তার সেবাটা তো কমপক্ষে পাক, ঝুঁকি তো আইডেন্টিফাই করতে পারি, সেটা একটা দিক আছে। আমরা এই কার্যক্রম করি। আমাদের একটা নেটওয়ার্ক আছে অনেক বড়, প্রায় 13,000 আমাদের নন গ্রাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার, অর্থাৎ তারা এসএসসি লেভেলে এডুকেশন আছে, তারা মিনিমাম 6 মান্থ মেডিকেল ট্রেনিং আছে, তাদেরকে আমরা ক্যাপাসিটি বিল্ড আপ করে তারা যাতে মিনিমাম বেসিক কয়েকটা কম্পোনেন্ট কিন্তু আছে যেগুলো খুবই দরকার। আপনার ব্লাডে আপনার গ্লুকোজ লেভেল কেমন আছে, ব্লাড প্রেশারটা কেমন আছে সেইটা দেখা, তারপরে তাকে দেখা যে সুগার লেভেলের মধ্যে সুগারে অ্যালবুমিন আছে কি না, হ্যাঁ, তারপরে তার যে তাকে অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সেলিং করা, বারবার কাউন্সেলিং করা, তারপরে তার ঝুঁকি আইডেন্টিফাই, তার ওয়েট মেজার করা, হাইট মেজার করা, এই যে বেসিক কম্পোনেন্টগুলো আছে এইটা রেগুলার দিয়ে অ্যাটলিস্ট তাকে অ্যাসিওর করা এবং যার কিছু সেন্টারে ডেলিভারি করে। তো এই কার্যক্রমগুলো কিন্তু আমরা করি। কেন করি? বাংলাদেশে রিসেন্টলি স্টাডিতে দেখা গেছে যে আজ থেকে 4 বছর আগেও এই 4টা এএনসি সার্ভিস আমি বললাম, আপা বললেন, সেটা কিন্তু 47% ছিল প্রেগনেন্ট মাদের মধ্যে। এই প্রেগনেন্ট মাদের মধ্যে এটা কমে
দাঁড়িয়েছে আপনার এখন 41%। এইটা একটা রিসেন্ট স্টাডির, যেটা ঝুঁকিপূর্ণ, যারা এই সেক্টরে আমরা কাজ করি তাদের সবার জন্য দুশ্চিন্তার বিষয়। আর একটা দুশ্চিন্তার বিষয় হলো ব্রেস্ট ফিডিংয়ের হারটা কমে গেছে। অনেক কিছু কিন্তু আমরা ডেভেলপ করেছি, বাল্য বিয়ে সেটা কিন্তু একটা হার মোটামুটি কিছুটা কমেছে, ভালোই কমেছে এই 4 বছরে। এরকম আরও বেশ কিছু ইন্ডিকেটরে আমরা ভালো করেছি, কিন্তু এই ইন্ডিকেটরে কিন্তু আমরা পিছিয়ে গেছি। তো আমরা চেষ্টা করতেছি এসএমসি প্রাইভেট সেক্টরে গভর্নমেন্টের সাথে কমপ্লিমেন্ট এবং সাপ্লিমেন্ট হিসেবে আমরা চেষ্টা করছি। সরকারি পর্যায়ে অনেক প্রচেষ্টা আছে, সরকারের কাছ থেকে আমরা সমর্থন পাচ্ছি এবং আমরাও প্রচেষ্টা চালাচ্ছি এই অবস্থার উন্নয়নের জন্য। আমাদের গাইনোকোলজি অ্যাসোসিয়েশন, যেটা আমাদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে আমরা কাজ করি, আমাদের মধ্যে কিন্তু পার্টনারশিপও রয়েছে এই পুষ্টির অবস্থা উন্নয়নে। আমরা যৌথভাবে কাজ করেছি বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য। এগুলো মাধ্যমেই আমরা মনে করি যে একটা পরিবর্তন আমরা আনতে পারবো। আপনারা চেষ্টা করে যাচ্ছেন এবং আমার মনে হয় যে আমাদের সাধারণ মানুষরাও এর দ্বারা উপকৃত হচ্ছে এবং তারা আরও বেশি সচেতন হবে, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা আপনাদের দুজনের কাছেই জানতে চাইছি। সেটা হলো যে সমন্বিত পুষ্টি বা মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট কি, এবং গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশুর পুষ্টি অবস্থা উন্নয়নে এমএমএস বা ফুল কেয়ারের প্রয়োজনীয়তা সম্পর্কে যদি একটু বলতেন। আপনাদের দুজনের কাছে এটা জানতে চাইবো। প্রথমে ম্যাডাম আপনার কাছে। আমি বলছি, কিন্তু এই কথাটা বলার আগে আমি একটা কথা বলতে চাই আমাদের আজকে যারা দর্শক আছেন তাদের জন্য। সেটা হচ্ছে যে আপনি যদি মেয়ে হয়ে থাকেন সরাসরি আপনার কাছে প্রশ্ন, আর যদি মেয়ে না হয়ে থাকেন, ছেলে হয়ে থাকেন, তাহলে আপনার যারা পোটেনশিয়াল আত্মীয় স্বজন আছে যারা সচরাচর গর্ভবতী হবেন কিংবা হয়েছেন, 4টি প্রশ্নের উত্তর সবার জানা দরকার। আমার সঠিক ওজনে আমি আছি কিনা, 1। 2 নম্বর হলো আমার হিমোগ্লোবিন পার্সেন্টেজ কত, আমার ব্লাড প্রেশার কত। আমরা কি সবাই জানি যে আমি হাইপারটেনশনে ভুগছি না? এটা কিন্তু জানা যায় না। আমাদের ধরেন 21 বছর বয়সের একটা মেয়ে এসেছে, সে এসেছে অন্য চিকিৎসার জন্য, রুটিন আমরা ব্লাড প্রেশার, মাই গুডনেস 220/120 তার ব্লাড প্রেশার, সেও বুঝে নাই, আমরাও জানি না। সুতরাং প্রত্যেকটি মানুষের উচিত হিমোগ্লোবিন পার্সেন্টেজ, আমার নিজের ওজন, ব্লাড প্রেশার এবং থাইরয়েড স্ট্যাটাস। 10 জনের মধ্যে একজনের থাইরয়েডের সমস্যা আছে। সুতরাং এই 4টা জিনিস আমাদের সকলের জানা উচিত। এটার পরে আমি বলছি যে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট কী ব্যাপার। আমি যেটা বলেছি একটু আগে, প্রথমে শুরু করেছিলাম যে আমরা দেখতে পেয়েছি যে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টের সমস্যা রয়েছে। তার মানে আমাদের শুধু আয়রনের ঘাটতি নয়, অনেক কিছুরই ঘাটতি আছে, বিশেষ করে প্রেগনেন্ট মহিলাদের জন্য, যাতে করে উনি ভালো থাকবেন এবং গর্ভের শিশুটি ভালো থাকবে এবং সে জন্মের পরে যথেষ্ট শক্তিশালী থাকবে। এটা একটা জিনিস। আর কোথাও কোথাও আমাদের দেখা যাচ্ছে যে আরও বেশি ঘাটতি আছে। তো সেই জন্য আমরা প্রেগনেন্সিতে কিছু সাপ্লিমেন্ট দিই। আর আরেকটা ইস্যু হচ্ছে, যেটা ভাইয়া বলছিলেন, যে কম ওজনের শিশু হয় 2 ভাবে। একটা হচ্ছে অপরিণত শিশু প্রসব, মাসটা পুরে নাই, সময়টা হয় নাই। আরেকটা হলো যে সময় হয়েছে কিন্তু ওজন বাড়ে নাই, এরা কিন্তু আরও বেশি ভালনারেবল। ওই যে ক্রনিক ডিজিজগুলো হয়ে না বাঁচা, মারা যাওয়া, এগুলো কিন্তু অনেক বেশি হয়। এবং বাংলাদেশে ব্যাপারে অনেক বেশি সেঞ্চুরি করেছি আমরা এগিয়ে আছি অনেক দূর। আমাদের কম ওজনের শিশু প্রসবের হার আফ্রিকার থেকে বেশি, যদিও আমাদের নিউট্রিশন বেটার, কিন্তু তারপরে এটা একটা জটিল সমস্যা। এগুলো আমরা কোনো কিছু বলবো না যে আমাদের কোনো একটা দোষ আছে, কিন্তু এখান থেকে বেরিয়ে আসার একটা ফর্মুলা হচ্ছে এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট। এটা যদি আমি প্রেগনেন্সিতে দেই তাহলে 2টা উপকার হচ্ছে। একটা হলো আমি যে অ্যানিমিয়া এগুলোর কথা বলেছিলাম, কিন্তু সঙ্গে আবার একটু ক্যালসিয়াম খেতে হবে। আর কম ওজনের শিশু আমরা দেখতে পাচ্ছি 13% রিডাকশন, 13% কমে যায়। এটা একদম প্রমাণিত সত্য যে আমি দিলাম আয়রনের জন্য, অ্যানিমিয়া সংশোধনের জন্য, কিন্তু সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কম ওজনের শিশু প্রসবও কমে যাচ্ছে। তো সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 14টা সাপ্লিমেন্ট আছে, খুব বেশি দাম নয়, বাজারে পাওয়া যায়। সুতরাং আমরা প্রত্যেকটা প্রেগনেন্ট মাকে বলবো এই সাপ্লিমেন্টটা নিতে। অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, আপনি যদি কিছু বলতেন। আমরা এখন প্রেগনেন্সি কেয়ারটাকে আমরা একটা কম্প্রিহেন্সিভ ফ্রেমের মধ্যে নিয়ে আসতেছি। একদিকে তার এএনসি সার্ভিস, কমপক্ষে 4টে এএনসি সার্ভিস প্রতিটা মার, আমি তো মনে করি অধিকার এটা পাবে। তাদের এইটার সাথে সাথে তার নিউট্রিশনের যে চাহিদা, সেটা যদি আমরা, যেটা আপা বললেন ফুল কেয়ার আমাদের ব্র্যান্ড, ওইটাই বাংলাদেশে ওয়ার্ল্ডে প্রথমেই এইরকম একটা ন্যাশনাল লেভেলে বিরাটভাবে প্রথমে শুরু করেছে, যেটা WHO, ইউনিসেফ এটাকে এন্ডোর্স করেছে। এটা ইউনিম্যাপস ফর্মুলা, ইউনাইটেড নেশনের একটা ফর্মুলা। তো যেটা বলি যে এইটা এবং ক্যালসিয়াম, এইটাকে যদি এনশিওর করা যায়,
আর এই 4টা এনসি সার্ভিস এনশিওর করা যায় এবং সেন্টারে ডেলিভারি হয়, আমার মনে হয় বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য। আরেকটা জিনিস হচ্ছে এমার্জেন্সি প্রিপেয়ারনেস, আর emergency- জরুরি যে কোনো জরুরি অবস্থায় ঝট করে হাসপাতাল এই প্রিপারেশনটা থাকবে। এইটা আমাদের দর্শক আজকে যারা দেখছেন তাদের কাছেও আমাদের রিকোয়েস্ট, প্রতিটা প্রেগনেন্সি হোক আনন্দের, প্রত্যেকটা শিশু আসুক সুস্থ হয়ে পৃথিবীতে, এবং আমরা চাই এরকম একটা অবস্থা বাংলাদেশের। এই বাংলাদেশের একটা পরিবর্তন আমরা করে ফেলতে পারবো যদি এই বিষয়গুলোকে সবাই দৃষ্টি দেয়। চমৎকার একটি আলোচনা হলো, আমার মনে হয় দর্শকরা অনেক বেশি উপকৃত হয়েছে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও। প্রিয় দর্শক, গর্ভধারণ জীবনচক্রের অন্যতম একটি পর্যায়, আর এই পর্যায়টি কিন্তু জীবনের জয়গান গায়, যেটা আজকের অনুষ্ঠানে দুজন অতিথি বারবার বলেছেন যে গর্ভধারণ হোক আনন্দের, গর্ভধারণ জীবনের জয়গান গাক, আর তার জন্য যা করণীয় আজকে আমরা এসএমসি আয়োজিত এই অনুষ্ঠানে পুষ্টি আলাপে আলোচনা করলাম। আশা করছি আপনারা সচেতন হয়েছেন, সচেতন হবেন।